বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2025 সালের পরীক্ষার্থী, তাদের জন্য এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন। তোমরা জানো যে সাজেশন মানে যে শুধুমাত্র গুটি কয়েক প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করবো, সেটা কিন্তু নয়। সাজেশন মানে আমাদের কোথা থেকে কিভাবে কি পড়তে হবে, কোন কোন প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে, কোন দাগ নম্বরে কি প্রশ্ন আসবে, তার ডিটেলস আলোচনা। ইতিপূর্বে তোমাদের জন্য বিভিন্ন বিষয়ের ইম্পর্টেন্ট প্রশ্ন সংকলন বা ইম্পর্টেন্ট সাজেশন তোমাদের জন্য শেয়ার করেছি, যেগুলো অবশ্যই ভালো করে ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। আর আজকের আলোচনায় আমাদের এডুকেশনটা আলোচনার জন্য আমাদের একটু কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে প্রথমেই একটু হালকা জ্ঞান অবশ্যই প্রয়োজন। আমাদের এডুকেশনে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে এবং এই অনেকগুলো চ্যাপ্টার দিকে লক্ষ্য করলে আমরা কিন্তু কিছু কিছু বিষয় লক্ষ্য করতে পারবো। কি না, আমাদের প্রথমে একটা 4 মার্কের প্রশ্ন লিখতে হয়, তারপরে আবার একটা 4 মার্কের প্রশ্ন লিখতে হয়, তারপরে দুটো 8 মার্কের প্রশ্ন লিখতে হয় এবং তারপরে আবার দুটো 8 মার্কের প্রশ্ন লিখতে হয়। এই তো আমাদের মূল বিষয়। এবার দেখো, আমাদের যদি আমি সম্পূর্ণ বিষয়টা তোমাদের সামনে একটু পর্যালোচনা করি, তাহলে আমাদের একদম প্রথমে যে 4 মার্কের প্রশ্ন আমাদের লিখতে হয়, ওখানে আমাদের 3 দাগের প্রশ্নটা আসে। কতটা ভালোভাবে বুঝবে আমি পরে তোমাদের সামনে দেখিয়ে দেবো, আগে বিষয়টা একটু আলোচনা করে নিই। 3 দাগে আমাদের যে প্রশ্নটা আসে কি প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা এবং প্রাথমিক শিক্ষার সার্বজনীনতা, এই দুটো চ্যাপ্টার। কি বললাম? প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা এবং আরেকটা হচ্ছে প্রাথমিক শিক্ষার সার্বজনীনতা। এই দুটো চ্যাপ্টার থেকে আমাদের দুটো প্রশ্ন আসবে। 4 মার্কের। লিখতে হবে কটা প্রশ্ন? একটা প্রশ্ন। তাহলে আমরা যদি যে কোনো একটা চ্যাপ্টারের প্রশ্নগুলো পড়ি, তাহলে কিন্তু একটা 4 মার্কের প্রশ্ন কমন পেয়ে যাব। পরিষ্কার কথাটা বুঝতে পারলে? তাহলে আমার এখানে দুটো চ্যাপ্টারও পড়া লাগছে না, আমি তোমাদের জন্য দুটো চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করছি। কিন্তু তোমরা যদি কেউ মনে করো যে স্যার আমি শুধু একটা চ্যাপ্টারের প্রশ্ন ভালো করে পড়বো, তাহলেও কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পাবে, কারণ আমাদের পরীক্ষাতে দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর লিখতে পাবে। ঠিক একইভাবে 4 দাগে আমাদের যে প্রশ্ন রয়েছে, কি কি অধ্যায় রয়েছে 4 দাগে? একটা হচ্ছে শিক্ষায় সামগ্রিক দৃষ্টিভঙ্গি, আর একটা হচ্ছে শিক্ষায় প্রযুক্তির ভূমিকা। ঠিক একই রকমভাবে এই দুটো অধ্যায় থেকেও আমাদের দুটো প্রশ্ন আসবে 4 মার্কের, একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। তো স্বাভাবিকভাবে একদম সহজ যদি কোনটা বলতে হয়, তাহলে বলতে হয় শিক্ষায় প্রযুক্তির ভূমিকা। একদম সহজ কোশ্চেন, 3-4টে প্রশ্ন পড়লে একটা প্রশ্ন তো ইজিলি কমন পেয়ে যাব। আমি তোমাদের জন্য প্রত্যেকটাই শেয়ার করব, প্রত্যেকটা অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কি কি আছে। তবে চালাকিটা কিন্তু এখানে। তাহলে আমি কি বললাম, 3 দাগে যে প্রশ্ন আসবে, একটা 4 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে। আমি দুটো চ্যাপ্টার থেকে কয়েকটি করে প্রশ্ন বলবো, যে কোনো একটা চ্যাপ্টারের প্রশ্ন তুমি যদি ভালো করে পড়ো, তাহলেই লিখতে পারবে। ঠিক একইভাবে 4 দাগেও আমাদের দুটো চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন আসবে। আমি তোমাদের জন্য দুটো চ্যাপ্টার থেকেই প্রশ্ন বলে দেবো, যে কোনো একটা চ্যাপ্টারের প্রশ্নগুলো পড়লেই কিন্তু তোমরা ইজিলি কমন পাবে, আর দুটো চ্যাপ্টার পড়লে দুটোই কমন পাবে। এটাই হলো মূল বিষয়। নেক্সট আমাদের কি রয়েছে? আমাদের রয়েছে তারপরে আমাদের যথারীতি রয়েছে 8 মার্কের প্রশ্ন। 8 মার্কের দুটো প্রশ্ন লিখতে হয়। এখানে আমাদের 8 মার্কের দুটো প্রশ্ন লেখার জন্য আমাদের কটা চ্যাপ্টার রয়েছে? 3টে চ্যাপ্টার। এই 3টে চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের 8 মার্কের 3টে প্রশ্ন আসে এবং আমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হয়। তোমাদের বলে রাখা অবশ্যই প্রয়োজন, যেটা হচ্ছে শিখন কৌশল এবং শিক্ষায় রাশিবিজ্ঞান। এই 3টে চ্যাপ্টার, রাশিবিজ্ঞান মানে স্বাভাবিকভাবে অঙ্ক, এবছর তোমাদের মোড আর মিডিয়ান এই দুটো থেকে আসার সম্ভাবনা রয়েছে। অঙ্কটা প্র্যাকটিস করতে হবে, একটা অঙ্ক তো আসবেই। আর শিখন থেকে একটা প্রশ্ন আসবে, শিখন কৌশল থেকে একটা প্রশ্ন আসবে 8 মার্কের। এবার যারা অঙ্ক ভালো করে করবে, যারা অঙ্ক প্র্যাকটিস করবে, তারা তো অঙ্ক করবেই। আর যারা অঙ্কে দুর্বল বা অঙ্ক করবে না ভাবছো, তাদের কিন্তু শিখন এবং শিখন কৌশল এর থেকে দুটো পার্টেরই প্রশ্ন যে কটা দেবো, সে কটা ভালো করে প্র্যাকটিস করবে। কি বললাম, বোঝা গেল? আর যারা মনে করছে যে স্যার আমি অঙ্ক করব, তাহলে শিখন বা শিখন কৌশল যে কোনো একটা পার্টের প্রশ্নগুলো ভালো করে পড়লেই কিন্তু হয়ে গেল। আমি তোমাদের জন্য শিখন এবং শিখন কৌশল দুটো চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করব, এবং তার সঙ্গে অঙ্কটা কিন্তু তোমাকে প্র্যাকটিস করে নিতে হবে, কারণ অঙ্কের ওইভাবে সাজেশন দেওয়া সম্ভব নয়। তাহলে কি বললাম, আমি দুটো থেকে প্রশ্ন দেবো, তোমাদের 3টে চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন আসবে। হ্যাঁ, তোমাদের 3টে চ্যাপ্টার থেকে 3টে প্রশ্ন আসবে, দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে। তার মধ্যে অঙ্ক চ্যাপ্টার, যেটা শিক্ষায় রাশিবিজ্ঞান রয়েছে, সেখান থেকে অঙ্ক তো বাধ্যতামূলকভাবে আসবে, আর শিখন থেকে একটা আসবে, শিখন কৌশল থেকে একটা আসবে। এবার তোমরা তোমাদের মতো করে বেছে নাও যে তুমি কোন দুটো লিখবে। যদি মনে করো অঙ্ক করবে, তাহলে অঙ্কতে একটা হয়ে গেল, আর শিখন বা শিখন কৌশল যে কোনো একটা থেকে একটা প্রশ্ন ভালো করে পড়লেই তোমার হয়ে গেল। বা যে অঙ্ক করবে না ভাবছো, তাই কিন্তু শিখন এবং শিখন কৌশল এই যে দুটো চ্যাপ্টার রয়েছে, এই দুটো চ্যাপ্টার থেকেই কিন্তু খুব ভালো করে প্রশ্নগুলো রেডি করতে হবে। নেক্সট আমাদের যে পার্টটা আছে, যে পার্টটা আমাদের সব থেকে বেশি পরিমাণে পড়তে হয়, যেখানে আমাদের 5টা চ্যাপ্টার রয়েছে, সেই 5টা চ্যাপ্টার থেকে আমাদের দুটো প্রশ্ন আসে, 3টে প্রশ্ন আসে, এবং আমাদের সেখানে দুটো প্রশ্নের উত্তর করতে হয়। কি একটা হচ্ছে ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত ধারা, দ্বিতীয়টা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, তৃতীয়টা হলো মাধ্যমিক শিক্ষা কমিশন, তারপরটা হলো কোঠারি কমিশন, এবং তারপরটা হলো 1986 এর শিক্ষানীতি। তাহলে এই মোট 5টা অংশ আছে, 6টা, ভুল বলেছি, টোটাল এই 6টা অংশ আছে। এই 6টা অংশ থেকে আমার 3টে প্রশ্ন আসবে, যে কোনো দুটো প্রশ্নের উত্তর করতে হবে। এবং এই জায়গাটায় আমরা গ্যারান্টি দিয়ে কখনো বলতে পারি না যে এটা থেকে আসবে, এটা থেকে আসবে না।
কখনো কখনো বলা যায়, যেমন এবার বুঝতে পারছি যে কোঠারি কমিশনের যে পার্টটা রয়েছে সেই পার্টটা থেকে এবছর প্রশ্ন আসার সম্ভাবনা নেই, সম্ভাবনা নেই বলতে পারি, কিন্তু আসবে না সেটা বলা যায় না। তো এই অংশ থেকেও কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য পড়তে হবে সেগুলো অবশ্যই বলবো। এবার আমরা যাব মূল অধ্যায়ভিত্তিক প্রশ্ন, তার সঙ্গে দাগ নম্বর উল্লেখ করে করে যে কোন দাগের জন্য কোন প্রশ্ন আমরা পড়বো এবং সেটি কোন অধ্যায় থেকে আসবে। ইউটিউবের বুকে এরকম সাজেশন তোমরা কখনো দেখোনি বা এরকম প্রশ্ন সংকলনও তোমরা দেখোনি। চলো এবার তোমাদের একদম প্রশ্ন ধরে ধরে তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন দাগে কোন প্রশ্ন তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে পেতে চলেছো, এবং এই যে প্রশ্নগুলো তোমাদের আজ বলবো এই প্রশ্নগুলো পড়ে কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য যেও, কারণ এর বাইরে প্রশ্ন আসবে না, তোমরা একদম নিশ্চিত থাকতে পারো। বোঝা গেল কি বললাম? চলো এবার দেখে নেওয়া যাক মূল প্রশ্নগুলো। তার আগে বলবো যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর টোটাল সাজেশন দেখার জন্য মাথা ঠান্ডা রেখে বুঝে বুঝে সাজেশনটাকে দেখবে এবং যে প্রশ্নগুলো দেবো সেগুলো নোটস করে পড়ে ফেলবে, এটাই হলো তোমার কাজ। চলো তাহলে দেখে নেওয়া যাক মূল প্রশ্নগুলো। বন্ধুরা তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা, উচ্চ মাধ্যমিক 2025 এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন। তো প্রথমেই যেটা বলবো, আমাদের পরীক্ষাতে 3 দাগে যে প্রশ্নটা থাকবে প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা সার্বজনীনতা, এই দুটো চ্যাপ্টার থেকে এখান থেকে একটা প্রশ্ন আসবে এবং এখান থেকে একটা প্রশ্ন আসবে। 4 মার্কের যে কোনো একটা প্রশ্ন আমাকে লিখতে হবে। এই কারণে যে কোনো একটা প্রশ্ন লিখলেই মানে একটা অধ্যায়ের প্রশ্ন ভালোভাবে পড়লেই কিন্তু আমরা সাকসেস হতে পারবো। 4 দাগে আমাদের যে প্রশ্ন আসবে, দেখো 4 দাগে আমাদের শিক্ষায় সামগ্রিক দৃষ্টিভঙ্গি এবং শিক্ষায় প্রযুক্তির ভূমিকা, এই দুটো অধ্যায় থেকে দুটো প্রশ্ন আসবে। একটা প্রশ্নের উত্তর লিখতে হবে, মার্ক হবে 4। এখান থেকে একটা আসবে, আবার এখান থেকেও একটা আসবে। এবার আমি যে কোনো একটা চ্যাপ্টারের প্রশ্ন পড়লেই আমার ওকে। নেক্সট 5 দাগে আমাদের যে প্রশ্ন আমি তোমাদের বললাম শিখন কৌশল এবং শিক্ষামূলক রাশিবিজ্ঞান, এই 3টে জায়গা থেকে 3টে, অর্থাৎ শিখন থেকে একটা, শিখন কৌশল থেকে একটা, রাশিবিজ্ঞান থেকে অঙ্ক, এই 3টে বিষয় আসবে। যে কোনো দুটো বিষয় আমাদের লিখতে হবে এবং মার্ক থাকবে হচ্ছে 8 × 2 অর্থাৎ 16 মার্ক। তাহলে যে কোনো দুটো পার্ট ভালো করে করলেই কিন্তু হবে। যারা অঙ্ক করবে তারা অঙ্ক করবে, প্লাস এই শিখন বা শিখন কৌশল এই দুটো অংশের মধ্যে যে কোনো একটা অংশ ভালো করে করলেই হয়ে যাবে। আর যারা অঙ্ক করবে না তারা এই শিখন বা শিখন কৌশল দুটো পার্টই কিন্তু ভালো করে পড়বে। নেক্সট আমাদের পরবর্তীতে আরও দুটো প্রশ্ন লিখতে হয়, যেটা 8 মার্কের প্রশ্ন। এই অংশটার জন্য আমাদের একটু বেশি পরিমাণে পড়তে হয়, কারণ এই অংশে আমাদের অনেকগুলো অংশ রয়েছে, মোট 6টি অংশ। ভারতের সংবিধানের শিক্ষা সংক্রান্ত ধারা, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, কোটারি কমিশন, 1986 এর জাতীয় শিক্ষানীতি, এই যে মোট অংশগুলো রয়েছে এই অংশগুলো থেকে আমাদের 3টে প্রশ্ন আসবে, দুটো প্রশ্নের উত্তর করতে হবে। ওকে, চলো এবার আমরা দেখে নিই আমাদের মূল প্রশ্নগুলো কী কী রয়েছে। প্রথম 3 দাগে আমাদের যে প্রশ্ন আসবে, প্রথম অধ্যায় প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা, নবম অধ্যায়। আমাদের 2024 সালে এই অধ্যায় থেকে কী প্রশ্ন এসেছিল? 2024 সালে এসেছিল মূক ও বধির শিশুদের শিক্ষাদান পদ্ধতি আলোচনা করো। এটা 2024 সালে এসেছিল, এবছর আর সম্ভাবনা নেই। তাহলে এবছর অর্থাৎ 2025 সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। প্রথম প্রশ্ন, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য ভারত সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো কী কী? দ্বিতীয় প্রশ্ন, দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্য কী? তৃতীয় প্রশ্ন, বিদ্যালয় বা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন আচরণগত সমস্যার কারণ কী? পরবর্তী কোশ্চেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষাগত সমস্যা কী কী, এদের এই শিক্ষার প্রয়োজনীয়তা কী? 5 নম্বর প্রশ্ন, অন্ধ শিশুদের শিক্ষাদান পদ্ধতি বা ব্রেইল পদ্ধতি আলোচনা করো। দেখো এখানে যে 5টি প্রশ্ন আমি তোমাদের জন্য বললাম, মনে রাখবে এই 5টি প্রশ্নের ভেতরে একটা প্রশ্ন পাবেই, একদম পাবেই। নেক্সট এই অপশানের বি দাগে, অর্থাৎ আমি যেটা বললাম আর একবার বুঝে নাও, এই 3 দাগের প্রশ্নে দুটো প্রশ্ন, একটা এ দাগ আর একটা হচ্ছে বি দাগ। এ দাগের প্রশ্নগুলো এই প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা, এই যে চ্যাপ্টার, অর্থাৎ এই যে কটা প্রশ্ন বললাম 5টা, এই 5টা প্রশ্নের মধ্যে এই এ দাগের প্রশ্নটা আসবে। ওকে, নেক্সট তার পরবর্তী চ্যাপ্টার যেটা হচ্ছে তোমার প্রাথমিক শিক্ষা সর্বজনীনতা, আমাদের 10 নম্বর অধ্যায়। এই অধ্যায় থেকে 2024 সালে কী এসেছিল? বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো? বয়স্ক শিক্ষার দুটি লক্ষ্য আলোচনা করো। এবছর তোমাদের 25 সালে কী কী ইম্পর্টেন্ট রয়েছে? বয়স্ক শিক্ষার সমস্যাগুলো কী কী? সার্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা লেখো। সর্বশিক্ষা অভিযান কী? সর্বশিক্ষা অভিযানের কর্মসূচি বিবৃতি করো। সার্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্য পূরণে গৃহীত 4টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কী কী? এবং সার্বজনীন সাক্ষরতা প্রসারের পথে বিভিন্ন সমস্যাগুলো কী কী? এই যে 5টা প্রশ্ন বললাম, এই 5টা প্রশ্নের মধ্যেও কিন্তু একটা প্রশ্ন আসবে। তাহলে আমি দুটো চ্যাপ্টার বললাম, আমি একটু পরিষ্কার করে তোমাদের সামনে বুঝিয়ে দিতে চাই। এই 3 দাগে আমি দুটো চ্যাপ্টারের প্রশ্ন বললাম, প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা যেখান থেকে একটা প্রশ্ন আসবে এবং প্রাথমিক শিক্ষা সার্বজনীনতা যেখান থেকে একটা প্রশ্ন আসবে। আমি দুটো চ্যাপ্টারের প্রশ্নগুলো বলে দিলাম, যে কোনো একটা চ্যাপ্টারের প্রশ্ন তোমরা ভালো করে রেডি করো, একটা কোশ্চেন লিখতে পারবে ইজিলি। আর যদি মনে করো কেউ দুটোই কমন পেতে চাও তাহলে দুটো চ্যাপ্টারই ভালো করে পড়ো, একদম শর্টকাট মেথড, শর্ট সিস্টেম। নেক্সট 4 দাগের প্রশ্ন আমরা চলে যাব। 4 দাগেও ঠিক একই ব্যাপার, শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি একটা চ্যাপ্টার, আর একটা হচ্ছে শিক্ষায় প্রযুক্তির ভূমিকা। তো এই শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি এখান থেকে 2024 সালে কী এসেছিল? কর্মের জন্য শিক্ষা, এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এবছর তোমাদের জন্য কী কী ইম্পর্টেন্ট রয়েছে? জ্ঞান অর্জনের জন্য শিখন বা জানার জন্য শিখন বলতে কী বোঝো? এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কী? দ্বিতীয় প্রশ্ন, মানুষ হয়ে ওঠার শিক্ষাকে
শিক্ষার উদ্দেশ্যকে কার্যকর করতে বিদ্যালয়ের ভূমিকা কী? 3 নম্বরের প্রশ্ন, একত্রে বসবাসের জন্য শিখন বলতে কী বোঝো? একত্রে বসবাসের শিখনকে বাস্তবিত করতে বিদ্যালয়ের ভূমিকা কী? এই 3টে প্রশ্ন পড়লে একটা প্রশ্ন কমন পাবে। মানে এমনভাবে বলছি তোমরা বুঝতে পারছো ঠিক কোন দাগে কোন প্রশ্ন, অর্থাৎ 4-এর এ দাগে এই 3টে প্রশ্নের মধ্যে একটা কোশ্চেন আমি পাবই, এবং 4-এর বি দাগে এই যে শিক্ষায় প্রযুক্তির ভূমিকা এই চ্যাপ্টার থেকে আসবে। এখান থেকেও ঠিক একইভাবে 3টে প্রশ্ন বলছি। 2024 সালে এসেছিল কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলো কী কী, তোমাদের জন্য কী কী ইম্পর্টেন্ট রয়েছে। শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞান কাকে বলে? শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের বৈশিষ্ট্য পরিধি আলোচনা করো। শিক্ষায় শিক্ষা প্রযুক্তির অবদান বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বা শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহারগুলি সংক্ষেপে আলোচনা করো। এখানে তাই এই 3টে প্রশ্ন পড়লে একটা প্রশ্ন পাবে। তাহলে ঠিক একইভাবে 4 দাগের প্রশ্নে আমরা দুটো চ্যাপ্টার থেকে প্রশ্ন বললাম। প্রথম প্রশ্নটা বললাম শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি, এখান থেকে একটা প্রশ্ন, এবং আরেকটা যেটা আমরা বললাম সেটা হচ্ছে শিক্ষায় প্রযুক্তির ভূমিকা। তাহলে এই যে দুটো চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার থেকে আমি দুটো সেট প্রশ্ন বললাম, যে কোনো একটা সেট প্রশ্ন পড়লেই হয়ে যাবে, কারণ এই দুটোর মধ্যে দুটো প্রশ্নই আসবে, একটা প্রশ্ন আমাকে লিখতে হবে। বোঝা গেল? নেক্সট আমরা চলে যাব তারপরে 5 দাগের প্রশ্ন। এখানে আমাদের 3টে অধ্যায় রয়েছে, 3টে অধ্যায় থেকে দুটো প্রশ্ন আসবে। আমি বলেছিলাম প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন আসবে। তো প্রথম এ দাগে আমাদের যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে শিখন থেকে। 2024 সালে কী এসেছিল? মনোযোগ বলতে কী বোঝো? শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকার মূল্যায়ন করো। এবছর তোমাদের জন্য কী কী ইম্পর্টেন্ট রয়েছে, শিখন থেকে কী কী ইম্পর্টেন্ট রয়েছে দেখো। বুদ্ধির সংজ্ঞা লেখো, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য লেখো, ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি লেখো, আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষায় আগ্রহের গুরুত্ব কী, শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য ও স্তরগুলি আলোচনা করো, পরিণমন কি, শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব লেখো, শিখন ও পরিণমনের সম্পর্ক কি, এবং পরবর্তী কোশ্চেন, প্রেষণা কাকে বলে, শিখনে প্রেষণার ভূমিকা লেখো, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কিভাবে প্রেষণা সৃষ্টি হয়। এই যে কটা প্রশ্ন বললাম এর মধ্যে একটা প্রশ্ন পাবে, একদম পরিষ্কার কথাবার্তা কিন্তু আমার, এর মধ্যে একটা কোশ্চেন পাবে। নেক্সট, শিখন কৌশল চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন রয়েছে? 2024 সালে এসেছিল প্রাচীন অনুবর্তন বলতে কী বোঝো? শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব দাও। তোমাদের জন্য কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট? প্রথম প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য দাও, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, শিখন কৌশল হিসেবে স্ক্যানার বক্স কী, সংক্ষেপে স্ক্যানার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, থর্নডাইকের শিখনের সূত্রগুলো, শিক্ষাক্ষেত্রে মূল সূত্রের গুরুত্ব লেখো। থর্নডাইকের শিখনের সূত্রগুলো কী, শিক্ষাক্ষেত্রে মূল সূত্রের গুরুত্ব লেখো। এবং 4 নম্বর প্রশ্ন, গেস্টাল্ট তত্ত্ব কী, শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখনের তাৎপর্য উল্লেখ করো। তাহলে এই যে প্রশ্ন কটা বললাম এটা কিন্তু শিখন কৌশল থেকে এই 4টে প্রশ্ন, খুব ভালো করে রেডি করবে। নেক্সট, রাশিবিজ্ঞান থেকে অঙ্কের সাজেশন দেওয়া সম্ভব নয়, তোমরা কিন্তু মোড এবং মিডিয়ান খুব ভালো করে পড়বে, কারণ 2024 সালে কী এসেছিল? 2024 সালে গড় বলতে কী বোঝো এবং একটা পরিসংখ্যান তুলে ধরেছিল, যেখান থেকে আমাদের গড় নির্ণয় করতে হয়েছিল, যে কারণে তোমরা মোড এবং মিডিয়ানটা ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে আমরা 3টে চ্যাপ্টার বললাম, পরিষ্কার কথায় 3টে চ্যাপ্টার থেকে আমরা বলে দিলাম কোনটা কি। এবার তোমাদের যে কোনো দুটো পার্ট ভালো করে রেডি করতে হবে। ওকে, নেক্সট আমরা চলে যাব পরবর্তী পার্ট, অর্থাৎ 6 দাগের প্রশ্ন। আমাদের এখান থেকে অনেকগুলো বেশি প্রশ্ন পড়তে হয়, কারণ আমাদের অনেকটা পার্ট আছে। আমি প্রথমে প্রশ্নগুলো বলে দিই। 4 নম্বর অধ্যায় যেটা আমাদের রয়েছে ভারতীয় সংবিধানের শিক্ষার ধারা, এই পার্টটা আমাদের একটু বেশি করে পড়তে হবে, কারণ এবার কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই পার্টটা। প্রথম প্রশ্ন, সমসূচক বলতে কী বোঝো? শিক্ষায় সমসূচকের ধারণাটি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, নারী শিক্ষা বিষয়ে জাতীয় নারী শিক্ষা কমিটির অথবা ভক্তবৎসলম কমিটির সুপারিশগুলি আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত ধারাগুলির সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে উল্লিখিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলো কী কী? এবং 5 নম্বর প্রশ্ন, অনগ্রসর শ্রেণী কাকে বলে? ভারতীয় সংবিধানে অনগ্রসর শ্রেণীর শিক্ষা সংক্রান্ত ধারণাগুলি উল্লেখ করো। প্রথম যে আমাদের অংশটি রয়েছে অর্থাৎ ভারতীয় সংবিধানের শিক্ষার ধারা, এই অংশ থেকে কিন্তু আমাদের এই যে 5টা প্রশ্ন বললাম, এই 5টা প্রশ্ন ইম্পর্টেন্ট। তারপরে 5 অধ্যায় আমাদের রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। 2024 সালে এখান থেকে একটা প্রশ্ন এসেছিল, যেটা হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলো কী কী। এটা 2024 সালে এসেছিল। এবছরের জন্য দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট রেখেছি। প্রথম প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? এই কমিশনের সুপারিশগুলো কী কী ছিল আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলো আলোচনা করো। এই 2 দাগের প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বলে রাখছি, গ্রামীণ বিশ্ববিদ্যালয় সুপারিশ। অধ্যায় 6, মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন। এই অধ্যায় থেকে এর আগের বছর কোনো প্রশ্ন আসেনি, যার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবার। প্রথম প্রশ্ন, মুদালিয়ার কমিশনের সুপারিশ, লক্ষ্য বা উদ্দেশ্য এবং মূল বক্তব্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কীরূপ ছিল ব্যাখ্যা করো। এবং তৃতীয় প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন প্রস্তাবিত পাঠ্যক্রমের সপ্তপ্রবাহ আলোচনা করো। হলো, নেক্সট আমাদের 7ম অধ্যায় যেটা রয়েছে কোঠারি কমিশন।
এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কী কী 2024 সালে কী এসেছিল, মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো এবং কারিগরি শিক্ষা। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে কিন্তু 2025 সালে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, এটা তোমাদের প্রথমেই বলে রাখি। তবুও যে প্রশ্নগুলো তোমাদের দেখে যাওয়া উচিত সেই প্রশ্নগুলো একটু বলি। প্রথম প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। এবং 4 নম্বর কোশ্চেন, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এবার আসবো 8 নম্বর চ্যাপ্টার, জাতীয় শিক্ষানীতি। প্রথম প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 এর সুপারিশগুলি আলোচনা করো এবং এই শিক্ষানীতির নতুন পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ দাও। দ্বিতীয় প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কি, অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। এবং তৃতীয় প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি পর্যালোচনার পরিপ্রেক্ষিতে জনার্দন রেড্ডি কমিটি অথবা রামমূর্তি কমিটির সুপারিশগুলি আলোচনা করো। এই হলো আমাদের পরবর্তী চ্যাপ্টার। তো দেখো, সব মিলিয়ে আমাদের এই যে লাস্ট যে পার্টটা রয়েছে, এই পার্টটার জন্য আমাদের একটু বেশি প্রশ্ন পড়তে হয়, এই 6 দাগের পার্ট, কারণ এইখানে আমাদের 5টা চ্যাপ্টার রয়েছে। 5টা চ্যাপ্টারের প্রত্যেকটা অংশ থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন বেছে দিতে গেলে কিন্তু একটা প্রশ্ন তোমাকে রেডি করতেই হবে। যদিও আমরা লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য অবশ্যই শেয়ার করব, কিন্তু তোমাদের বলবো এই প্রশ্নগুলো হচ্ছে বেস্ট প্রশ্ন, যেগুলো পড়ে অবশ্যই রেডি করে পরীক্ষার হলে যাওয়া উচিত, কারণ এর বাইরে প্রশ্ন আসবে না। এবং এটাই হলো সবথেকে টপ মোস্ট বিষয়, যে এগুলো পড়ে যেতে পারলে তোমার 100-এ 100% কমন থাকবে, এটুকু নিশ্চিত। একটু বেশি প্রশ্ন পড়ো, কিন্তু শান্তিতে থাকো, শান্তি মনে পরীক্ষা দাও, প্রথম থেকে ভালোভাবে প্র্যাকটিস করো, দেখো খুব ভালো রেজাল্ট করতে পারবে। আর এখানে খুব বেশি প্রশ্ন নেই, 1 বার 2 বার 3 বার 4 বার রিডিং পড়লেই যে কোনো প্রশ্ন আয়ত্ত করা সম্ভব, কারণ অত কঠিন কিছু এখানে নেই এডুকেশনে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলকে বলবো প্রশ্ন সংখ্যা একটু বেশি হলেও তোমার ভালোর জন্য বলছি, এগুলো রেডি করে পরীক্ষার হলে যেও। ধন্যবাদ।